স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছে গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ধান বেচে কৃষক মনে লাভ করেন মাত্র 150 টাকা, সেখানে 550 থেকে 600 টাকা লাভ করেন মিল মালিক ও পাইকাররা। এই কৃষকদের শ্রমেই চাল উৎপাদনে এখন বিশ্বে তৃতীয় বাংলাদেশ, অথচ ধান বিক্রিতে সরকারের নির্ধারিত মূল্যটুকু জোটে না তাদের ভাগ্যে। এছাড়া আলু কেজিতে চাষি পান করে 9 টাকা, বাকি 14 থেকে 18 টাকায় যায় মিডলম্যানদের পকেটে। আদা, রসুন আর পেঁয়াজের বাজারেও তফাৎটা একই। কৃষক থেকে ভোক্তা পর্যন্ত নিত্য পণ্যের বাজারে দামের ফারাকটা তুলে ধরেছেন ফখরুল ইসলাম। ছবিতে ছিলেন মেহেদী হাসান সুমন। কৃষক রোদ বৃষ্টি মাথায় সোনালী ফসল ধান উৎপাদন করে বিশ্বে বাংলাদেশকে নিয়েছেন তৃতীয় স্থানে। একর প্রতি ধান উৎপাদনে তার খরচ পড়ে 40 থেকে 45 হাজার টাকা। সে হিসেবে মন প্রতি খরচ দাঁড়ায় 600 টাকা। এই ধান বিক্রিতে কৃষকের জন্য সরকার দাম নির্ধারণ করেছে 1000 টাকা। আমরা 600 টাকা এক মন ধান খরচ জায়গা খরচ গেলে আপনার রেট পাই আপনার 600, 700, 750 এরকম। সরকার নির্ধারিত যে রেটটা কিন্তু কৃষকরা পায় না। 25 কেজির বস্তা 60 টাকা করে আমাদের 1500 টাকায় কিনতে হয়। চাউলের দাম বৃদ্ধির কারণে আমাদের যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের অনেক কষ্ট হইতেছে। 750 থেকে 1500 টাকায় পার্থক্যটা 750 টাকার, যেখানে মাত্র 150 টাকা লাভ জোটে কৃষকের। বাকি 600 টাকা যায় কার পকেটে? কতটুকুই বা তাদের খরচ? প্রতিমন ধানে চাল পাওয়া যায় 25 কেজির বেশি। ছাঁটাই সহ চাল পাইকারদের কাছে পৌঁছানো পর্যন্ত খরচ স্বল্প সাকুল্যে 50 টাকা। এই চাল রাজধানী সহ সারা দেশের বাজারে বিক্রি হয় 1300 থেকে 1500 টাকা পর্যন্ত। বাকি 450 থেকে 600 টাকা মুনাফা ভাগাভাগি হয় মিলার সহ ধান ও চাল পাইকারদের মধ্যে। আমাদের এক মণ ধানে প্রায় 50 থেকে 60 টাকা নিট কস্ট পড়ে যায়। আমাদের কাছ থেকে 52 টাকা চাল কিনে 60 টাকা কেজি বিক্রি করতে রিটেলাররা। এখানে তো আমাদের কোনো হাত নাই। কৃষক অল দ্য টাইম লসে থাকে। শুধু চাল নয়, মাঠে ঠকতে হয় আলু চাষিদেরও। কেজি প্রতি মান ভেদে 7 থেকে 10 টাকা পান প্রান্তিক চাষি। এরপর তা কেজি প্রতি ভোক্তাদের কাছ থেকে নেওয়া হয় 18 থেকে 25 টাকা। অথচ সেই আলুই এবার হিমায়িত হয়ে 35 থেকে 55 টাকা পর্যন্ত ঠেকেছে, যেখানে কৃষকের তুলনায় 3 গুণ বা কোথাও তারও বেশি দাম ঢুকছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। গত বছর আমাদের 3,85,00,000 মেট্রিক টন চাল আমরা উৎপাদন করতে পেরেছি। ব্যবসায়ীদের অসৎ মনোভাবের কারণে দাম বাড়ে, বাজারে আছে কৃত্রিম সংকট তৈরি করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চাল, আলু সহ বেশ কয়েকটি নিত্যপণ্য উৎপাদনে কোনো ঘাটতি নেই। তারপরও বিভিন্ন মৌসুমে এসব পণ্য দাম বেড়ে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যায়। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, মজুতদার সিন্ডিকেটের হাতেই মূল কারসাজি। প্রাইসিং পলিসিটার একটা গুরুত্ব আছে। স্ট্রাকচার্ড মার্কেট থাকলে সেখানে কৃষকরা একটা হোলসেল মার্কেটে জিনিসগুলি ন্যায্য মূল্যে বা একটা নির্ধারিত মূল্যে বিক্রি করতে পারতেন, কিন্তু এই বিষয়গুলি ওইভাবে নিয়ন্ত্রিত না আমাদের দেশে। মাঠে কৃষক ঠকলেও বাজারে আকাশচুম্বী ঝাঁজ পেঁয়াজ, আদা, রসুন ও ডালের। নিত্যপণ্যের দাম নিয়ে কৃষক ও ভোক্তা পর্যায়ে প্রতারণা ঠেকাতে বাজার ও মূল্য ব্যবস্থাপনা তৈরির আহ্বান বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস এমন প্রতিপাদ্য নিয়ে সরকারি বেসরকারি সব কার্যালয়ে মাস্ক পরিধান ছাড়া কাউকে কোনো প্রকার সেবা না দিতে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2020-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়। আর 2.5 মাসের মধ্যে পদ্মা সেতুর প্রতিটি স্প্যান বসানোর কাজ শেষ হবে বলেও আশা মন্ত্রিসভার। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। জনদাবির প্রেক্ষিতে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু দমন নির্যাতন আইন সংশোধন করে সরকার। সংসদ অধিবেশন চলমান না থাকায় তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। নিয়মানুসারে 8 নভেম্বর শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে অধ্যাদেশটি বিলুপ্ত করে বিল আকারে উত্থাপনে এবার সংশোধিত আইনটির খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা। অর্ডিন্যান্সটা যে বাদ হয়ে যাবে, তো রিপিল হয়ে যাবে, আইন হয়ে যাবে, কিন্তু এই অর্ডিন্যান্স চলাকালীন মানে এফেক্টিভ থাকাকালীন যে কাজকর্মগুলো হয়েছে সেগুলোকে হেফাজত দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বাজারে আসার পর দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন সংগ্রহে কাজ করছে সরকার। জনসচেতনতা বাড়াতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সব জায়গাতেই আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। 1 নম্বর হলো নো মাস্ক নো সার্ভিস। সামাজিক বা ধর্মীয় যে কোনো
আপনার মানে সম্মিলনে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। দেশের সব মসজিদে অন্তত দিনে 2 বার করে নামাজের পরে প্রচার করার জন্য যে আপনার এই মাস্ক পরা রাষ্ট্রীয় আদেশ, এটা অবশ্যই মাস্ক পরতে হবে। অনির্ধারিত আলোচনায় পদ্মা সেতুর অগ্রগতির বিষয়টিও উঠে আসে বলে জানান তিনি। যেহেতু 34 নম্বর স্প্যান বসে গেছে এবং আর যে 7টা স্প্যান সবগুলো অলমোস্ট রেডি, আশা করি আমরা আগামী 2-2.5 মাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। এর আগে দুপুরে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক, আর মন্ত্রিসভার সদস্যরা যুক্ত হন সচিবালয় থেকে। সভায় মুজিব বর্ষের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দেয়া হয়। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। দল বা সরকারের দুর্নাম হলেও কখনো দুর্নীতি বা অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি সরকার, বরং তার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণমাধ্যমে উঠে আসা প্রতিবেদন দুর্নীতি দমনে সহায়তা করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। শালি জয় রিপোর্টে বিস্তারিত। বাংলা ভাষায় কথা বলার পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি পূর্ণ করল 25 বছর। এই উপলক্ষে রাজধানীর এক অভিজাত হোটেলে এই বর্ণাঢ্য আয়োজন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও যুক্ত ছিলেন সাংবাদিকতায়, তাই এই পেশার সঙ্গে তার সম্পর্ক পারিবারিক। আমিও বঙ্গবন্ধু শেখ মুজিবের সন্তান হিসেবে সাংবাদিক পরিবারেরই কিন্তু একজন সদস্য। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে মত প্রকাশের অবাধ স্বাধীনতা রয়েছে, কিন্তু এক্ষেত্রে সংবাদকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আপনাদের রিপোর্ট পড়ে পড়ে বিভিন্ন পত্রিকা অনেক সময় অনেক ঘটনা আসে, সাথে সাথে কিন্তু আমরা সেই রিপোর্ট দেখেই কিন্তু অনেক মানুষকে, অনেক অসহায় মানুষের পাশে যেমন দাঁড়াই, আবার অনেক অন্যায় ঘটনা ঘটলে তার প্রতিকারও করতে পারি, অনেক দোষীকেও আমরা শাস্তি দিতে পারি এবং দিয়ে থাকি। পাশাপাশি এটুকু অনুরোধ করব যে আপনারা যেমন ধন্যবাদযোগ্য কাজও করেন, কিন্তু আবার এমন রিপোর্ট করেন না যেটা মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয় বা মানুষ বিপথে যায়। শেখ হাসিনা বলেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। যেখানে যে রিপোর্ট হচ্ছে বা যা আমরা খবর পাচ্ছি বা যতটুকু কোথাও কোনো দুর্নীতি বা কোনো ধরনের অন্যায় হলে পরে আমরা কিন্তু কখনো এই চিন্তা করি না যে এটা করলে পরে এর সঙ্গে আমার দল জড়িত কিনা বা আমার অমুক জড়িত কিনা বা আমার কোনো পার্টির বদনাম হবে কিনা, সরকারের বদনাম হবে কিনা, আমরা কিন্তু সেই চিন্তা কখনো করি না। আমি চিন্তা করি যেখানে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, তাতে আমাদের বিরোধী যারা তাদের লেখার সুযোগ হচ্ছে বা বলার সুযোগ হচ্ছে যে আওয়ামী লীগ দুর্নীতি করছে, কিন্তু এই কথাটা কেউ চিন্তা করছে না যে আওয়ামী লীগ দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না। সম্প্রচার কমিশন গঠন করা হয়েছে, সম্প্রচার আইনও হবে দ্রুত, একথা জানিয়ে সরকার প্রধান বলেন, এর ফলে সম্প্রচার সাংবাদিকরা যেমন উপকৃত হবেন, তেমনি সাংবাদিকতাও হবে বাস্তবমুখী। সাংবাদিকতাটা আমরা নিরপেক্ষতা চাই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ক্যাসিনো বিরোধী অভিযান দৃশ্যমান না থাকলেও ঢাকার আশুলিয়ায় একটি মিনি ক্যাসিনোর সন্ধান পেয়েছে র্যাব। সেখান থেকে 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ক্যাসিনোতে প্রতি রাতে 8 থেকে 10 লাখ টাকার জুয়া খেলা হতো, আর এই জুয়ার আসরে খেলতেন অধিকাংশ নিম্ন আয়ের মানুষ। বাকিটা মৌ খন্দকারের রিপোর্টে। গত বছরের সেপ্টেম্বরে শুরু হয় ক্যাসিনো বিরোধী অভিযান। এরপর ধরা পড়েন অনেক রাঘব বোয়াল। কয়েক মাস অভিযানের পর অনেকটাই থমকে গিয়েছিল এই অভিযান। এবার ঢাকার আশুলিয়া থানার পেছনে কাইচাবাড়ি এলাকায় মিনি ক্যাসিনো থেকে 21 জনকে আটক করল র্যাব। এ সময় 38,000 টাকা, 100টি ইয়াবা বড়ি ও 20টি বিয়ার জব্দ করা হয়। তবে ক্যাসিনোর মালিক আগেই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। র্যাব বলছে, একটি দোকানের সামনের অংশে ক্যারাম খেলার আড়ালে দোকানের ভেতরের অংশে ক্যাসিনো চালানো হতো। মিনি ক্যাসিনোটি চলছিল গত 1.5 বছর ধরে। ক্যাসিনোতে জনপ্রতি 100 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত খেলা হতো। রাত যত গভীর হতো ক্যাসিনো তত জমে উঠত। বড় পার্টি যারা, তারা গভীর রাত্রে এখানে এসে তারা ক্যাসিনো খেলেন, নামক জুয়ায় আসক্ত থাকেন। আর যারা ছোটোখাটো রিক্সা পোলার বা গার্মেন্টস কর্মী, তারা সন্ধ্যার পরপরই আসেন। র্যাব জানায়, মালয়েশিয়া থেকে আমদানি করা এই বোর্ড কারা কিভাবে এই ক্যাসিনো বোর্ড এনেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। নতুনভাবে আমদানি হচ্ছে কিনা, কারা করতেছে, তদন্তকালে নিশ্চয়ই বিষয়টি তদন্তকারী কর্মকর্তা খতিয়ে দেখবেন এবং
যদি অসাধুভাবে আমদানি করা হয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং ক্যাসিনো বা জুয়ার বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। অবস্থায় মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। আজ বিজয়া দশমী। বিসর্জনের আনুষ্ঠানিকতায় দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। এর আগে রোববার মহানবমীতেই মণ্ডপগুলোতে বাজতে শুরু করেছিল দেবী দুর্গার বিদায়ের সুর। উৎসবের শেষ দিনে ভক্তদের প্রার্থনায় ছিল পরবর্তী বছর ব্যাপী শান্তি, সমৃদ্ধি আর দ্রুত করোনা থেকে মুক্তি। এদিন ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব অটুট রাখার কথা জানান ভারতীয় হাই কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। মহানবমী, দেবী দুর্গার বিদায়ের আগ মুহূর্ত, সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের শেষ মুহূর্ত। বিহিত পূজা আর অঞ্জলির মধ্য দিয়ে শুরু হয় নবমীর সকাল। পরে মহানবমীর মাহাত্ম্য বর্ণনা করেন প্রধান পুরোহিত। পৃথিবীর সকল অশুভ শক্তির পরাজয় হবে বলে আশা করে পূজা উদযাপন পরিষদ। আমরা আমাদের নিজের অসুরকে বধ করব, সমাজের অসুরকে বধ করব, বিশ্ব অসুরকে বধ করব। মা আমাদের আশীর্বাদ করবেন, এটি হলো দুর্গাপূজার সবচেয়ে বড় কথা। মা বিভিন্ন নামে বিভিন্নভাবে এই পৃথিবীতে এসে সকল অশুভ শক্তি বিনাশ করেছেন। বিজয়া দশমীতেই দেবী ফিরে যাবেন কৈলাসে, তাই নবমী দেবীকে প্রাণ ভরে দেখার দিন। ভক্তদের প্রার্থনাতে এবার রইল বিশ্ববাসীর সুখ, সমৃদ্ধি আর করোনা থেকে মুক্তি। এই প্রিকশনটা যদি আমরা এই বছর নিই তাহলেই তো নেক্সট ইয়ার আবার ঠাকুরের মুখটা আমরা দেখতে পাবো ভালোভাবে। চাই যে সবকিছু ঠিক হয়ে যাক, সামনের বার পূজা যাতে আমরা আরো ভালো করে কাটাতে পারি, এটাই আশা করি। তখন যেন সবকিছু আগের মতো সুন্দর হয়ে যায় আর আমরা ওভাবেই মাকে আবার বরণ করে নিতে পারি। এই দিন রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন ভারতীয় হাই কমিশনার। পূজা শেষে তিনি বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব অটুট থাকার কথা জানান। Your closest neighbors and oldest friends, we from India send you our warmest good wishes on this festive season. Bharat Bangladesher Maitri দীর্ঘজীবী হবে। দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতায় দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হবে বিজয়া দশমী। যুগ যুগ ধরে শুভ শক্তি এবং অশুভ শক্তির মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধে সবসময় জয় পেয়ে এসেছে শুভ শক্তি। নবমী এবং দশমীর এই সন্ধিক্ষণে আগত ভক্তরা বলছেন এই সকল শুভ শক্তির জয় এবং সেই সাথে করোনা মুক্ত হবে বিশ্ব। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। নিজেই দেশে আসার আগ্রহ দেখিয়ে এখন আর ফিরতে চাইছেন না ব্যাংকিং সেক্টরের আলোচিত প্রতারক পিকে হালদার। শনিবার তার আইনজীবীর মাধ্যমে পাঠানো এক মেইলে জানিয়েছেন করোনার ঝুঁকির মাঝে এখনই নয় বরং নিজের সুবিধামতো সময় দেশে আসতে চান তিনি। অ্যাটর্নি জেনারেল বলছেন ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরানোর বিষয়ে আদালতের নির্দেশনা চাইবে রাষ্ট্রপক্ষ। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। ব্যাংকিং সেক্টরের আলোচিত জালিয়াত প্রশান্ত কুমার হালদার। ব্যাংক খাতে যিনি অধিক পরিচিত পিকে হালদার নামেই। অভিযোগ রয়েছে প্রায় 3.5 কোটি টাকা লোপাট করে পালিয়ে গেছেন কানাডাতে। সেখান থেকেই দেশে ফেরার আগ্রহ দেখিয়েছিলেন তিনি। তবে এক্ষেত্রে তার দেয়া আটক না করার শর্তকে ভৎসনা করে বিমানবন্দর থেকেই গ্রেপ্তারের নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের সেই নির্দেশের পর ভুল পাল্টান প্রতারক পিকে হালদার। এক মেইলে তার আইনজীবীকে জানান করোনা ভাইরাস আতঙ্কে এখনই ফিরছেন না তিনি। সে কি আইসোলেশনে আসে? ডাক্তারের কোনো সনদপত্র আছে? আমার কাছে যেই মেইল আসে সেটাতে ডাক্তারের কোনো সনদপত্র নাই। এবং তারপরে আরেকটু অদ্যত্বপূর্ণ আচরণ, সে দিন তারিখ তার সময় মতো জানাবে। দেখেন একজন পলাতক আসামি, তার আচরণ কি পর্যায়ে গেছে। এর প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল বলছেন একজন ফেরারি আসামি পালিয়ে থেকে কোনো আইনি প্রক্রিয়ায় অংশ নিতে পারেন না। 61 ডিএলআর অ্যাপেলেট ডিভিশন আমাদের একটা জাজমেন্ট আছে, সেখানে বলে দিচ্ছে কোনো ফিউজিটিভ কোনো ধরনের আইনি আশ্রয় লাভের অধিকারী নয়। অর্থাৎ পলাতক ব্যক্তি কোনো ধরনের আইনি যে আশ্রয় নেওয়ার যে অধিকার সেটা তার থাকবে না। আগে তাকে কোর্টের কাছে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করে পরবর্তীতে সে যে কোনো পদক্ষেপ নিতে পারবে। স্বেচ্ছায় না আসায় ইন্টারপোলের মাধ্যমে পিকে হালদারকে ফেরানোর নির্দেশনা চেয়ে বৃহস্পতিবার আদালতে যাবে রাষ্ট্রপক্ষ। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। ঘটনার 15 দিন পার হলেও গ্রেপ্তার হয়নি আলোচিত পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর। তাই নিহত রায়হানের মা সকল আসামির গ্রেপ্তারের দাবিতে শহরে অনশন শুরু করেন। অবশ্য সিলেট নগর মেয়রের অনুরোধে শেষ পর্যন্ত অনশন ভাঙেন তিনি।
এদিকে মামলায় বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সৈয়দ রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান মৃত্যুর প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে প্রতিদিনই নানা কর্মসূচি পালন করছেন তার পরিবার সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ঘটনার 15 দিন পেরিয়ে গেলেও রায়হান হত্যার মূল হোতা এসআই আকবর এখনো ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেফতারের দাবিতে এবার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে আমরণ অনশন শুরু করেন নিহত রায়হানের মা। আকবরকে গ্রেফতার না করা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন রায়হানের মা সালমা বেগম। 15 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আপনার আকবরকে খুঁজে বের করলো না পুলিশ। বলছে যে খুঁজতেছে, পারছে না। যদি ওরা নিজেরা লুকিয়ে রাখে তাইলে ওরা খুঁজবে কোথায়? কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আসামিদের গ্রেফতারে প্রশাসনিক কর্মকর্তাদের আরও কিছুটা সময় বেঁধে দিতে নিহত রায়হানের মাকে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। পরে মেয়রের অনুরোধে অনশন ভাঙেন নিহত রায়হানের মা সালমা বেগম। ঘটনাকারী যে তাকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক, আমি তাকে আশ্বস্ত করেছি যাতে সরকারের এবং পুলিশ প্রশাসনের তাদেরকে একটু সময় আমরা দিচ্ছি যাতে তারা এই সময়ের মধ্যে কাজ করার সুযোগ দেওয়া হোক। সাহেবের জন্য আমি খুবই সান্ত্বনা পেয়েছি, কিন্তু আমার ছেলের বিচারটা যেন এবং যারা সাসপেন্ডে আছে এদেরকে গ্রেফতারি পরোয়ানা দেখানো হোক। এদিকে বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আবারও 3 দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। আবারও তার 5 দিনের রিমান্ডের আবেদন করি, বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা জিজ্ঞাসাবাদ করব তাকে আমাদের পুলিশ হেফাজতে। এ পর্যন্ত রায়হান হত্যায় জড়িত থাকায় এসআই আকবর সহ 4 পুলিশকে বরখাস্ত, 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া রায়হান হত্যায় ছিনতাইয়ের অভিযোগকারী শেখ সাইদুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে পিবিআই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। জনগণের চোখের ভাষা পড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের জন্য আওয়ামী লীগের দলরা চিরতরে বন্ধ বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট কোম্পানিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সাথে ভিডিও কনফারেন্সে এই মন্তব্য করেন তিনি। ধর্ষণ, নারী দর্শন এবং এই সব সন্ত্রাস অপরাধের সঙ্গে যারাই জড়িত হোক, তারা যদি আওয়ামী লীগ দলীয় সহযোগী সংগঠনের দলীয় পরিচয়ও কেউ হোক, তাদেরকেও ক্ষমা করা হবে না। গুলশানে 71 নম্বর রোডে বীর বিক্রম আমিন আহমেদ চৌধুরীর নাম ফলক ভেঙে দেওয়ার পর তা আবার নতুন করে নির্মাণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। রবিবার এই নাম ফলকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নবপ্রজন্ম মুক্তিযোদ্ধার সংগঠন। এ সময় তারা এই নাম ফলক ভাঙার সুষ্ঠু তদন্তেরও দাবি জানায়। সংগঠনের মহাসচিব সাংবাদিকদের জানান, একটি কুচক্রী মহল এই সড়কের নাম ফলক কিছুদিন আগে ভেঙে ফেলে। সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে তা পুনরায় স্থাপন করা হয়েছে। আমরা মুক্তিযুদ্ধের সন্তানরা তাই শ্রদ্ধা জানিয়েছি। সুনামগঞ্জ সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রোববার দুপুরে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করে সুনামগঞ্জবাসী। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবা আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দাবি মেনে নেবেন। বক্তারা বলেন, এখানে বিশ্ববিদ্যালয় হলে অবহেলিত হাওড়ের জেলা সুনামগঞ্জের শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা এখানে যে আন্দোলনের সূচনা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন নিয়ে যাব। তারপর প্রয়োজনে আবার আপনাদেরকে নিয়ে প্রয়োজনে রাজপথে নামবো। যত বাধা আসুক, যত ষড়যন্ত্র আসুক, ষড়যন্ত্রকারীরা যত প্রসাদ ষড়যন্ত্র করুক, সমস্ত ষড়যন্ত্র মানুষের শক্তির কাছে সবসময় পরাজিত হবে। আমরা বিশ্বাস রাখি আমাদের আস্থা, আমাদের আশ্রয়, আমাদের শেষ ভরসার জায়গা জাতির জনকের জন্য মাননীয় প্রধানমন্ত্রী। পদ্মা সেতুতে রবিবার বসানো হলো 34তম স্প্যান। এতে দৃশ্যমান হলো সেতুর 5100 মিটার। সকালে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে 7 ও 8 নম্বর খুঁটিতে এই স্প্যানটি স্থাপন করা হয়। সংশ্লিষ্টরা জানান 33তম স্প্যান বসানোর এক সপ্তাহের মধ্যে স্প্যানটি বসানো হলো। গেল 19 অক্টোবর মাওয়া প্রান্তে 3 ও 4 নম্বর খুঁটির উপর বসানো হয় 33তম স্প্যান। সম্পূর্ণ সেতু দৃশ্যমান হতে আর মাত্র বাকি রইল 7টি স্প্যান। এ মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা। আগামী 30 অক্টোবর ও 8 ও 9 নম্বর খুঁটির ওপর 35তম স্প্যান বসানো হবে। পদ্মা সেতুতে এরই মধ্যে 1041টির বেশি রোড স্ল্যাব বসানো হয়েছে। এছাড়া 2959টি রেলওয়ে স্ল্যাব বসানো হবে। এখন পর্যন্ত বসানো হয়েছে 1500টির বেশি রেলওয়ে স্ল্যাব। এবারে করোনা পরিস্থিতি। দেশে করোনায় আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়ালো 5803 জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন করে করোনায় আক্রান্ত 1308 জন। এখন পর্যন্ত মোট শনাক্ত 3,98,815 জন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1544 জন। এ পর্যন্ত মোট সুস্থ 3,15,107 জন। বৈশ্বিক করোনা পরিস্থিতি। কোভিড-19 গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে নতুন করে 4,52,886 জন আক্রান্ত হয়েছেন। একদিনে প্রাণ হারিয়েছেন 5,598 জন। এ নিয়ে বিশ্বজুড়ে মোট শনাক্তের সংখ্যা 4,32,00,000 বেশি। আর মোট মৃত্যু ছাড়িয়ে গেল 11,57,000। ইউরোপ সহ বিভিন্ন দেশে মহামারীর দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় নতুন করে সংক্রমণের সংখ্যা বাড়ছে। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে 79,000-এর বেশি আক্রান্ত ও 784 জনের প্রাণহানি ঘটেছে। একদিনে 50,000-এর বেশি আক্রান্ত ও 5 শতাধিক মৃত্যু হয়েছে ভারতে। এদিকে অস্ট্রেলিয়ার নন প্রোটিন করোনা ভ্যাকসিন তৈরিতে বাড়তি আরেক বছর লাগতে পারে বলে জানিয়েছেন দেশটির শিল্পমন্ত্রী ক্যারেন অ্যান্ড্রুস। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। বর্তমানে দেশব্যাপী ব্যাংকের 184টি শাখা, 22টি উপশাখা, 37টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, 160টি নিজস্ব এটিএম বুথ রয়েছে। এছাড়াও অনলাইন ব্যাংকিং, SMS ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, স্কুল ব্যাংকিং সহ নানা সেবা দিচ্ছে ব্যাংকটি। বাংলাদেশের ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটনের কারখানা পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব NM জিয়াউল আলম। এ সময় তিনি ওয়ালটন কারখানায় প্রিলুড N41 সিরিজের নতুন মডেলের ল্যাপটপের উদ্বোধন করেন। পরে তিনি ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার এবং রেফ্রিজারেটর, মোল্ড অ্যান্ড ডাই, মেটাল কাস্টিং, কম্প্রেসর, SMT প্রোডাকশন, এয়ার কন্ডিশনার, PCB ল্যাপটপ ও মোবাইল ফোন, টেলিভিশন ও এলিভেটর উৎপাদন কারখানা ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান SM রেজাউল আলম। পরিদর্শন শেষে আইসিটি সচিব ওয়ালটনকে মেড ইন বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে আখ্যায়িত করেন। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আর মাত্র 9 দিন বাকি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শনিবার নিজের আগাম ভোট দিয়ে ছুটেছেন ব্যাটলফিল্ডগুলোতে প্রচারণা চালাতে। একই সঙ্গে জো বাইডেনও সমাবেশ ডেকেছেন পেনসিলভেনিয়ায়। সমর্থনে রয়েছেন বারাক ওবামাও। নাহিদ জুয়ানের ডেস্ক রিপোর্ট। আসন্ন মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে আগাম ভোট দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচের কাছে একটি পাঠাগারে আগাম ভোট দেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে ট্রাম্প তার স্থায়ী ঠিকানা ও ভোটার নিবন্ধন পরিবর্তন করে নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডায় নিয়ে আসেন। ভোট দিয়েই ট্রাম্প উড়ে যান একে একে নর্থ ক্যারোলাইনা, ওহাইও এবং উইসকনসিনে। দোদুল্যমান রাজ্যের তালিকায় থাকা এই অঙ্গরাজ্যগুলোতে জয় পেতে জোর প্রচারণা চালাচ্ছেন তিনি। 3 নভেম্বরের নির্বাচনের আগে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের 5,42 লাখ নাগরিক আগাম ভোট দিয়ে দিয়েছে। আগাম ভোট পড়ার এই গতি অব্যাহত থাকলে এবারই সর্বোচ্চ ভোট পড়তে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইলেকশন প্রজেক্ট। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন আরেক ব্যাটল গ্রাউন্ড পেনসিলভেনিয়ায় দুটি প্রচারণায় অংশ নেন। একই দিন ফ্লোরিডার নর্থ মিয়ামিতে জো বাইডেনের পক্ষে প্রচারণা চালান সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা। জাতীয় পর্যায়ের জরিপগুলোতে দেখা গেছে বাইডেন ট্রাম্পের চেয়ে এখনও 8 পয়েন্ট এগিয়ে রয়েছেন। কিন্তু যেসব রাজ্যের ফলাফলগুলোর ওপর প্রেসিডেন্ট নির্বাচনের জয় পরাজয় নির্ভর করছে, সেই ব্যাটল গ্রাউন্ডগুলোতে দুই প্রার্থীর ব্যবধান সামান্যই। নাহিদ সিহান, নিউজ 24। যুক্তরাষ্ট্র থেকে নির্বাচন ঘিরে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী সুলতানা রহমান। নির্বাচনের বাকি আছে আর মাত্র 9 দিন। পুরো দেশ জুড়ে নির্বাচনের উৎসব, নির্বাচনের আমেজ। সব স্টেটে আগাম ভোট শুরু হয়ে গেছে, এমনকি রেকর্ড সংখ্যক মানুষ তো এরই মধ্যে ভোট দিয়েছে। নিউ ইয়র্কের মতো স্টেটে আগাম ভোট শুরু হয়েছে এবং এখানে সাধারণত মানুষ খুব বেশি একটা ভোট দেয় না, কিন্তু এইবার আগাম ভোটের ক্ষেত্রেও নিউ ইয়র্কে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে মানুষ ভোট দিয়েছে। অন্যান্য স্টেটই একই রকম অবস্থা। জনমত জরিপে সারা দেশের মধ্যে জো বাইডেন 10 থেকে 12 পয়েন্টে এগিয়ে থাকলেও আসলে নির্বাচনের ব্যাপারটি এত সহজ নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যদি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে হয়, তাকে অবশ্যই ফ্লোরিডা জয় করতে হবে। সেই সঙ্গে তার এই জয়কে আরো পাকাপোক্ত করার জন্য তাকে জয় করতে হবে পেনসিলভেনিয়া, কারণ এখানে যে ইলেকট্রাল সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের কারণে এইখানে যে পরিমাণ ইলেকট্রাল ভোট রয়েছে অন্যান্য স্টেটের তুলনায় সেটি তার পক্ষে বেশি হবে। আবার জো বাইডেনকে যদি এই নির্বাচনে জিততে হয়, তাহলে তাকে অন্তত 3টি স্টেট অবশ্যই জয় করতে হবে, পেনসিলভেনিয়া, মিশিগান এবং উইসকনসিন। এই 3টি স্টেট যদি জো বাইডেন জয় করতে পারেন, তাহলে তিনি জয় হবেন। আন্তর্জাতিক আরো প্রসঙ্গ। আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবান গোষ্ঠীর 85 সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নানগারহার, ওয়ারদাক, উরুজগান, জাবুল, জুজ্জান, বাল্ক, হেলমান্দ, বাদাখশান, বাগলান ও কুন্দুজে সেনা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে 85 তালেবান নিহত ও 35 জন আহত হয়েছে। তবে অভিযানে সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করা হয়নি। এবারে প্রবাসের খবর। ইতালিতে করোনা পরিস্থিতি নিয়ে রোববার নতুন আইনের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সোমবার থেকে ইতালিতে নতুন আইন কার্যকর হতে যাচ্ছে। এর ফলে পূর্ণ লকডাউন না হলেও সন্ধ্যাকালীন কারফিউ সহ কঠোর নিয়মের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এতে শঙ্কায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এদিকে সরকারের দেওয়া কারফিউর প্রতিবাদে রোম ও নাপোলিতে বিক্ষোভ চলছে। কারফিউ চলাকালে প্রবাসী বাংলাদেশিদের সাবধানে চলাচলের আহ্বান স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দদের। স্বাস্থ্যবিধি মেনে জার্মানির বার্লিনে আয়োজন করা হয় সার্বজনীন শারদীয় দুর্গাপূজার। বার্লিন হিন্দু সোসাইটি আয়োজিত দুর্গাপূজায় ছিল ভক্ত ও দর্শনার্থীদের ভিড়। জার্মানি প্রবাসী সাংবাদিক আশরাফুল হক আকাশের তথ্যে ডেস্ক রিপোর্ট। জার্মানির রাজধানী বার্লিনে আয়োজন করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।
তবে করোনা মহামারীর কারণে দেবী বন্দনায় যোগ দিতে পারেননি অনেকেই। দ্বিতীয়বারের মতো বার্লিন হিন্দু কালচার সোসাইটি এই পূজা মণ্ডপ ভক্ত ও দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে ওঠে। করোনা থেকে মুক্তির জন্য দেবীর চরণে ফুল দিয়ে প্রার্থনা করা হয়। আজকে শুভ অষ্টমী, সবাইকে আমাদের শারদীয় শুভেচ্ছা জানাই। এই মহামারী থেকে আমরা যেন বেঁচে যাই এই প্রার্থনা করুন এবং আগামী বছর আমরা সুন্দর করে এই দুর্গাপুজো সমাপন করতে পারবো। স্বাস্থ্যবিধি মেনে পূজায় আসা ভক্তরা ছিলেন দারুণ আপ্লুত। বাংলাদেশি সহ সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান। বিশ্ব যা সমস্যাগুলো আছে এরপরও আমরা চেষ্টা করেছি জার্মান সরকারের সাহায্যে পুজোটা করার জন্য। ভক্তকুলের আশা দেবীর আশীর্বাদে বিশ্বে দ্রুত করোনামুক্ত ও শান্তিময় হবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও গণমাধ্যম ব্যক্তিত্ব মরহুম দীপবন্ধু মোস্তাফিজুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে দীপবন্ধু মোস্তাফিজুর রহমান স্মৃতি পরিষদ কাতার। শুক্রবার বাদ জুমা রাজধানীর দোহায় কাতারের সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম হেলাল ভুইয়ার সভাপতিত্বে ও সাংবাদিক আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাতার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় মুজিববর্ষ বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2020 আয়োজন করা হয়েছে। দেশটির আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার খেলার উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, কাউন্সিলর জহিরুল ইসলাম খান, কুয়েতের প্রশাসনিক কর্মকর্তা ব্রিগেডিয়ার ইব্রাহিম আল ধাই সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এবারে খেলার খবর। আসন্ন টি-20 টুর্নামেন্টে দিয়ে মাঠের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 29 অক্টোবর আইসিসির দেওয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাচ্ছেন এই অলরাউন্ডার। এদিকে বিসিবি প্রেসিডেন্টস কাপে নজর কাড়ে তরুণদের পারফরম্যান্স। আরিফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বছরের অক্টোবর যেন বাংলার ক্রিকেটে এক কালো অধ্যায়। জুয়ারির প্রস্তাব আড়াল করে লাল সবুজের রাজপুত্র আইসিসির নিষেধাজ্ঞায় ভুলের প্রায়শ্চিত্ত করে 29 অক্টোবর মুক্তি পাচ্ছেন সাকিব আল হাসান। আসন্ন টি-20 টুর্নামেন্ট দিয়ে ফিরছেন মাঠের ক্রিকেটে। দলের সঙ্গে অনুশীলন করতে বাধা নেই, শুরু হবে নাম্বার 75 এর নয়া মিশন। সপ্তাহ বা 10 দিন আগে অবশ্যই আসবে এবং ও আমাদের এই টুর্নামেন্টে খেলবে, সেই ব্যাপারটা সে নিশ্চিত করেছে এবং ও এসে আমাদের এখানে সকলের সাথে প্র্যাকটিস করতে পারবে, কোনো অসুবিধা, এবং বাই দ্য টাইম ওর টিমও তো হয়ে যাবে। সফলভাবে প্রেসিডেন্টস কাপ আয়োজনে খুশি বিসিবি। পেসারদের পারফরমেন্স স্বস্তিদায়ক, তরুণরা দেখিয়েছে বড় স্বপ্ন। অনেকদিন পরে মনে হচ্ছে যে এই প্রথম একটা টুর্নামেন্ট দেখলাম যেখানে পেস বোলাররা হ্যাজ ডোমিনেটেড, সবাই ভালো বল করেছে। আমাদের যারা ভালো আছে তারা তো আছেই, তাদের সাথে নতুন কিছু সম্ভাবনাময় খেলোয়াড় আমরা পেয়েছি, এটা এই জন্য আমি অনেক খুশি। এবং এরা ওরাও কিন্তু খেলোয়াড়রাও কিন্তু অনেক কষ্ট করেছে। তবে আসন্ন টি-20 টুর্নামেন্টে বিদেশিদের প্রতি আগ্রহ নেই বিসিবির। সুযোগ দিতে চায় লোকাল ক্রিকেটারদের। 15 নভেম্বর টি-20 টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ। বোর্ড সভাপতির বিশ্বাস, অফ ফর্মে থাকা ব্যাটসম্যানরা রানে ফিরবে 5 দলের আসরে। আরিফুল ইসলাম, নিউজ 24। বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে নাজমুল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদুল একাদশ। টুর্নামেন্টের শুরু থেকে আলো ছড়ানো নাজমুল একাদশ ফাইনালে পাত্তাই পায়নি মাহমুদুল একাদশের বিপক্ষে। 174 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 7 উইকেটে জয় পায় লিটন মাহমুদুল্লাহরা। বিস্তারিত রিপোর্টে। পুরো টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচে হার। লিগ পর্বে মাহমুদুল একাদশের বিপক্ষে অপ্রতিরোধ্য। তবে ফাইনালে এসে ঠিকই খোলস ছেড়ে বেরিয়ে আসলো রিয়াদ বাহিনী। অভিজ্ঞতার মিছিলে দাপটে জয় বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে মাহমুদুল একাদশের। টস জিতে ব্যাট করতে নামা নাজমুল একাদশের শুরুটা ব্যর্থতা দিয়ে। ইনিংস বড় করার স্বপ্ন জাগিয়েও 32 রানে আউট অধিনায়ক শান্ত। ফাইনালে হাসেনি মুশফিকের ব্যাট। তবে ঠিকই টুর্নামেন্টের অর্ধেক আলো নিজের দিকে নিয়ে নেওয়া ইরফান শুক্কুর আজও উজ্জ্বল। 77 বলে 75 রানের এক ঝকঝকে ইনিংস। মূলত তার ব্যাটে ভর করেই সব উইকেট হারিয়ে 173 রানে থামে নাজমুল একাদশ। মাহমুদুল একাদশের সুমন খান শিকার করেন 5 উইকেট।
মামুলি টার্গেট পেয়ে হয়তো জ্বলে উঠল লিটনের ব্যাট। মমিনুল বরাবরের মতোই ব্যর্থতার বৃত্তে। লিটন খেলেন 69 রানে 68 রানের ইনিংস। মাঝে 18 রানে মাহমুদুল হাসান ফিরলেও ইমরুল কায়েস ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ইমরুল দেখা পান হাফ সেঞ্চুরির। 5 উইকেট নিয়ে নাজমুল একাদশের ধস নামানো সুমন খান হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ, আর টুর্নামেন্ট সেরার মুকুট পড়েন মুশফিকুর রহিম। গত 11 তারিখ থেকে গালিব নেডিয়াস, নিউজ 24। এবারে ফুটবলের খবর। নেপালের বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ধারণ ক্ষমতার 1/3 দর্শক মাঠে ঢোকার অনুমতি পাবে। সে সঙ্গে গ্যালারিতে সামাজিক দূরত্ব মেনে চলা সহ কোভিড সংক্রান্ত সকল নির্দেশনা মেনে চলা হবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার পর মাঠে ফিরছে ফুটবল। আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হচ্ছে জামাল মতিনদের। কোভিড বাস্তবতায় নেপালের বিপক্ষে ম্যাচে মাঠে দর্শক আশা নিয়েছিল শঙ্কা। সেই শঙ্কা দূর হলো বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সম্মিলিত বৈঠক শেষে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ধারণ ক্ষমতার 1/3 টিকিট ছাড়বে বাফুফে। মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। সর্বোচ্চ 1/3 দর্শকের জন্য টিকিট ছাড়বো। বাট আমাদের যেহেতু স্টেডিয়ামটা গ্যালারি সিস্টেম রয়েছে, সেখানে আমরা মার্কিং করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ন্যূনতম 2 থেকে 3 ফিট দূরত্ব যেন একজন বসতে পারে, সেই ব্যবস্থাগুলো আমরা মার্কিংয়ের মাধ্যমে নিশ্চিত করবো এবং সেগুলোকে দর্শকদেরকে বসতে হবে। সেই প্রস্তাবনাগুলো আমরা মিটিংয়ে উপস্থাপন করেছি। নেপাল দল বাংলাদেশে আসার পর তাদের কোয়ারেন্টাইন ইস্যুতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছে বাফুফে। কয়েকদিনের মধ্যেই জাতীয় দলের বিদেশি কোচিং প্যানেল ও বেশ কয়েকজন ফুটবলার ফিরবেন দেশে। তাদের বেলায়ও নমনীয় হবার অনুরোধ দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। নেপাল দলটি আগামী 5 তারিখে যদি বাংলাদেশে আসে, সেখানে আমরা রিকোয়েস্ট করেছি সর্বোচ্চ 4 থেকে 5 দিনের তাদের কোভিড প্রোটোকল তাদের জন্য মেনটেন করা, তাদের কোয়ারেন্টাইন পিরিয়ডটা সংক্ষিপ্ত করা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রশিক্ষকদের জন্য কোয়ারেন্টাইন পিরিয়ডটা যতটুকু সম্ভব সংক্ষিপ্ত করা এবং এই কোয়ারেন্টাইন পিরিয়ডে এই প্রতিটি দল বা আমাদের কোচিং স্টাফ যারা ইউকে থেকে আসবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের, তারা শুধুমাত্র হোটেল, মাঠ টু হোটেল, তো এইভাবে করে তাদের সেই একটা যৌগ সুরক্ষার মধ্যে তাদেরকে রাখা। আগামী 13 ও 17 নভেম্বর হবে নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার।